সুপ্রভাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আমাদের বাংলার খুব ছোট একটা বিষয় নিয়ে, যেটা হলো ধ্বনি। তো আমরা যে অনেক কথা বলি, সেই কথাগুলো আসলে কিভাবে তৈরি হয়, কোথা থেকে আসে সেই সব কথাটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। আমরা যে অনেক কথা বলি, কথা কিসের জন্য বলি? মনের ভাব প্রকাশ করার জন্য। তাহলে মনের ভাব প্রকাশ করার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হলো ভাষা। কিন্তু ভাষা যে আমরা ব্যবহার করি, আসলে ভাষাটা কিভাবে তৈরি হয়? ভাষাটা তৈরি হয় যখন অনেকগুলো ধ্বনি একসঙ্গে যুক্ত হয়। ধ্বনি যুক্ত হয়ে কি হয়? ধ্বনি যুক্ত হলে একসঙ্গে তৈরি হয় শব্দ। এবার সেই শব্দগুলো একসঙ্গে যুক্ত হয়ে হয়ে যায় একটা বাক্য। আর সেই বাক্য যখন আমরা বলি, তখন সেই বাক্যের মধ্যে দিয়ে একটা অর্থ প্রকাশ পায়, তার মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করি। তো আজকে আমরা কথা বলবো সেই ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি নিয়ে। তো সবাইকে স্বাগত আজকে আমাদের শব্দকথার আড্ডা ইউটিউব চ্যানেলে। আমরা আজকে দেখব যে ধ্বনি জিনিসটা কি। সংজ্ঞায় যদি বলি, তাহলে ধ্বনির সংজ্ঞায় আমরা দেখতে পাবো যে বাকযন্ত্রের সাহায্যে যা কিছু উচ্চারিত হয় সবই ধ্বনি। বইয়ের সংজ্ঞা যদি আমরা দেখি, তাহলে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থপূর্ণ, বইয়ের সংজ্ঞা এভাবে দেওয়া আছে যে অর্থপূর্ণ হতে হবে বা অর্থযুক্ত হতে হবে, তাহলে সেটা হবে ধ্বনি। এখন বাকযন্ত্র, এই বাকযন্ত্র শুনে আমরা অনেকে ভয় পেয়ে যাই যে বাকযন্ত্র আবার কি। বাকযন্ত্র হলো ফুসফুস থেকে শুরু করে, মানে সহজ ভাষায় যদি বলি, তাহলে আমাদের কথা বলা জন্য যেই সব যন্ত্র ব্যবহার হয়, আসলে সেই সব যন্ত্রকে এক কথায় বলে বাকযন্ত্র। আমরা যখন কথা বলি তখন দেখবে যে মুখ থেকে একটা বাতাস বের হয়, আসলে সেই বাতাসটা কোথায় তৈরি হয়? ফুসফুসে। ফুসফুস থেকে কণ্ঠনালী, কণ্ঠনালী থেকে স্বরতন্ত্র, তারপরে মূর্ধা, মূর্ধা থেকে তালু, তারপরে দাঁতে, দাঁতের পরে তারপরে ঠোঁটের মাধ্যমে সেই বাতাসটা বেরিয়ে যায়, তখন সেটাই হয়ে যায় ধ্বনি। এবার ধ্বনি, ধ্বনি কোনগুলো? যেমন আমরা বলতে পারি অ, এ, ক, কে। এই যে আমরা উচ্চারণ করলাম অ, আ, ক, এ, কে, এগুলো হলো ধ্বনি। একটা জিনিস মাথায় রাখবে যে ধ্বনি শোনা যায় কিন্তু দেখা যায় না। বারবার একটা কথা বলছি, ধ্বনি শোনা যায়, ধ্বনি দেখা যায় না। এখন সমস্ত যা আমরা উচ্চারণ করি তাই কি ধ্বনি? না, সব কিছু ধ্বনি হবে না। ধ্বনি হলে আসলে অর্থপূর্ণ হতে হবে, তাহলেই হবে ধ্বনি। ধ্বনির যে লিখবো, আমরা যেটা দেখতে পাই, ধ্বনির যে লিখিত রূপ সেটা হলো বর্ণ। ধ্বনির লিখিত রূপ সব কিন্তু বর্ণতে নেই। আমরা যে জানি বা আমাদের বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে 50টি। 50টি বর্ণের মধ্যে আমাদের সমস্ত ধ্বনিগুলির কিন্তু স্থান নেই, সমস্ত ধ্বনিগুলির লিখিত রূপ নেই। ধ্বনিকে আমরা দুইভাবে ভাগ করতে পারি, বা ধ্বনি দুইভাবে তৈরি হয়। দুইভাবে কি কিভাবে? শ্বাসবায়ু, যে সমস্ত ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু কোথাও বাধা পায় না, যে সমস্ত ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু কোথাও বাধা পায় না, সেই সমস্ত ধ্বনি হলো স্বরধ্বনি। আর যেই সমস্ত ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু বাধা পায়, সেই সমস্ত ধ্বনি হলো ব্যঞ্জন ধ্বনি। তাহলে আমরা ধ্বনির দুটো শ্রেণী পেলাম, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তাহলে স্বরধ্বনি বিষয়টা কি, এবার আমরা একটু বলি। তার আগে একটু বলে নিই যে এই ধ্বনি উচ্চারণের একটা একক আছে। ধ্বনি উচ্চারণের একক আছে, এই ধ্বনি উচ্চারণের একক হলো অক্ষর। হ্যাঁ, আমরা ঠিকই জানি যে আমরা অক্ষর হিসেবে যেটা জানতাম, আসলে আমরা ভুল জানতাম। অক্ষর বলতে আমরা বুঝি যে উচ্চারণের ক্ষুদ্রতম অংশ হলো অক্ষর। আরও যদি সহজ করে বলতে যাই, তাহলে এক শ্বাসে যতটুকু উচ্চারণ করতে পারি তাই হলো অক্ষর। যেমন আমরা যদি বলি মা, মা উচ্চারণ আমরা একবারেই করছি। এখানে দুটো ধ্বনি আছে, স্বরধ্বনি আছে, তার সঙ্গে ব্যঞ্জন বর্ণ আছে বা ব্যঞ্জন ধ্বনি আছে। তো আমরা কিন্তু এইভাবে উচ্চারণ করি না যে ম, আ, এইভাবে উচ্চারণ করি না। আমরা কিভাবে উচ্চারণ করি? মা, একবারই উচ্চারণ করছি, তার জন্য এটা হলো একটি অক্ষর। তারপরে আমরা যদি বলি মালা, মালা যদি বলি, তাহলে মা একটা
লা একটা। এখানে মালার মধ্যে দুটো অক্ষর আছে, একটা কি, একটা মা এবং একটা লা। একইভাবে আমরা যদি দেখি রাত, রাতের মধ্যে কিন্তু এখানে কিন্তু অক্ষর একটাই আছে। কেন একটা? আমরা কিন্তু এইভাবে উচ্চারণ করি না যে রা ত, এইভাবে উচ্চারণ করি কি, বা এইভাবে উচ্চারণ করি না যে র আ ত, এইভাবে উচ্চারণ করি না। আমরা একভাবে উচ্চারণ করি রাত, তার জন্য এখানে একটাই অক্ষর আছে। এটা গেল হচ্ছে অক্ষর। এবার আমরা দেখব যে ধ্বনি, আমরা বললাম একটু আগে যে ধ্বনি আমরা শুনতে পাই, দেখতে পাই না। তাহলে ধ্বনির লিখিত রূপ কি? ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ। বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে 50টি। আবার এই বর্ণ দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ আবার আমরা বলি যে বর্ণগুলি উচ্চারণ করার সময় কারোর সাহায্য লাগে না বা খুব সহজেই আমরা উচ্চারণ করতে পারি, সেগুলো হচ্ছে স্বরবর্ণ। আর ব্যঞ্জন বর্ণ একইভাবে আমরা বললাম স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে যে ব্যঞ্জন বর্ণ উচ্চারণের সময় স্বরধ্বনির সাহায্য নিয়ে উচ্চারণ করতে হয় ব্যঞ্জন বর্ণ। তাহলে আমরা যদি ধ্বনির দিক দিয়ে দেখি, তাহলে স্বরধ্বনি গঠনগত দিক দিয়ে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। গঠন অনুসারে স্বরধ্বনিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি আর একটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। মৌলিক মানে আমরা বুঝতে পারছি যে মৌলিক ভাঙা যাবে না, কিন্তু যৌগিক স্বরধ্বনির কথা যদি বলি, যৌগিক মানে হচ্ছে ভাঙা যাবে। বাংলায় মৌলিক স্বরধ্বনি আছে 7টি। তাহলে 7টি কি কি? 7টির মধ্যে এ কিন্তু আছে, আমরা একটু আগেই বলেছি এ নামক ধ্বনিটির লিখিত রূপ নেই, কিন্তু আমরা যখন ইংরেজি অ্যান্ড ব্যবহার করি, ইংরেজি অ্যান্ড যখন বলি, তখন কিন্তু এই এ স্বরধ্বনিটির ব্যবহার হয়। তাহলে আমরা যদি মৌলিক বর্ণের কথা বলি, তাহলে মৌলিক বর্ণ কয়টি? মৌলিক বর্ণ হচ্ছে 6টি, কারণ এখানে এ নামক স্বরধ্বনিটির লিখিত রূপ নেই। এবার যৌগিক স্বরধ্বনির দিকে আসি, তাহলে যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টি। এখন তো আমাদের মনে প্রশ্ন জাগবে যে 25টি কি করে হলো? যৌগিক স্বরধ্বনি 25টি, এর কারণ হচ্ছে যে যৌগিক স্বরধ্বনির লিখিত রূপ মাত্র আছে দুটো। যৌগিক স্বরধ্বনির লিখিত রূপ আছে দুটো, একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ও। আমরা যখন ওই উচ্চারণ করি, তাহলে কি উচ্চারণ করি? অ যোগ হস্য ই, এই দুটো স্বরধ্বনি বা স্বরবর্ণকে একসঙ্গে উচ্চারণ করে যুক্ত করলে হয় ওই। আবার যদি আমরা ও বলি, ও বলতে আমরা যদি ভাঙি ওকে, তাহলে পাবো অ যোগ হস্য উ। তাহলে এখানে আমরা দুটো স্বরধ্বনি বা স্বরবর্ণ পেলাম। এইভাবে আমরা যদি বলি যাই, যাই শব্দটা যদি আমরা ভাঙি, তাহলে জ যোগ আই, কিন্তু আমাদের এই আই যে ধ্বনি, আই ধ্বনিটার কিন্তু লিখিত রূপ নেই। তাই এইভাবে এরকম করে করে আমাদের 25টা এরকম ধ্বনি আছে যেগুলোর লিখিত রূপ নেই, লিখিত রূপ মাত্র আছে দুটোর। এরপরে আমরা তারপরে দেখব যে উচ্চারণের দিক থেকে স্বরধ্বনি কিন্তু দুই রকম। উচ্চারণের ক্ষেত্রে মানে আমরা যে উচ্চারণ করি সেই দিক দিয়ে স্বরধ্বনিকে আবার দুই ভাগে ভাগ করা হয়, বা দুইভাবে আমরা উচ্চারণ করতে পারি। কি কি? একটা হচ্ছে যে কম সময় লাগে, কিছু স্বরধ্বনি আছে যেগুলো উচ্চারণ করতে কম সময় লাগে, আবার কিছু কিছু স্বরধ্বনি আছে যেগুলো উচ্চারণ করতে বেশি সময় লাগে। তাহলে যেই ধ্বনিগুলি উচ্চারণ করতে কম সময় লাগে সেই স্বরধ্বনিগুলোকে আমরা বলবো হ্রস্ব স্বর। হ্রস্ব শব্দটি এসছে রস থেকে, হ্রস্ব শব্দটি এসছে রস থেকে, রস মানে হচ্ছে কমে যাওয়া। তাহলে হ্রস্ব স্বর, এই হ্রস্ব স্বর হলো 4টি, অ, হস্য ই, হস্য উ এবং রি, এই 4টি হলো হ্রস্ব স্বর। বাকি যে 7টি থাকলো, বাকি 7টি হলো দীর্ঘস্বর। তাহলে আমরা কি পেলাম? যে ধ্বনি উচ্চারণে কম সময় লাগে সেটা হলো হ্রস্ব স্বর, এবং যে ধ্বনি উচ্চারণে বেশি সময় লাগে সেটা হলো দীর্ঘস্বর। এবার আমরা যদি পুরোটা দেখি, তাহলে কি কি পেলাম আমরা? ধ্বনি, ধ্বনি কি? বাকযন্ত্রের সাহায্যে যা কিছু উচ্চারিত হয় তাই হলো ধ্বনি। যেমন অ, এ, ক, কে। ধ্বনি শোনা যায়, দেখা যায় না।
ধ্বনি শোনা যায়, দেখা যায় না। ধ্বনি আবার দুইভাবে তৈরি হয়। কি কি? একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি কি? স্বরধ্বনি সেটাই যেটা উচ্চারণের সময় কোনো কিছুর সাহায্য নেয় না বা শ্বাসবায়ু কোথাও বাধা পায় না, সেটাই হলো স্বরধ্বনি। ব্যঞ্জনধ্বনি কোনটা? ব্যঞ্জনধ্বনি হলো যে ধ্বনিগুলি উচ্চারণের সময় শ্বাসবায়ু বাধা পায়, সেটাই হলো ব্যঞ্জনধ্বনি। ধ্বনি উচ্চারণের একক আমরা পড়লাম যে ধ্বনি উচ্চারণের একক হচ্ছে অক্ষর। গঠন অনুসারে স্বরধ্বনি আবার দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি আর একটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি হচ্ছে যেগুলোকে ভাঙা যায় না। মৌলিক স্বরধ্বনি মোট 7টি, তার মধ্যে কিন্তু আছে এ নামক যে ধ্বনি, সেটাও বর্তমান। এইভাবে যৌগিক স্বরধ্বনি 25টি, কিন্তু যৌগিক স্বরধ্বনির লিখিত রূপ আমরা পাই মাত্র 2টি। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং একটি ছোট্ট শেয়ার করে দিও।